তারা হাসিনা হটাও আন্দোলন করে নাই। হাসিনা হটাও আন্দোলনে যোগ দিয়েছে লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে। ছাত্রর সঙ্গে জনতা এসছে, রিক্সাওয়ালা এসছে, কৃষকের ছেলে এসছে, যাদের কোনো চাকরির কোনো দরকার নাই, সুযোগ নাই, তারা এসছে। এবং এটাকে ইউজার্ভ করে এনসিপি নাম দিয়ে তারা একটা দল বানিয়ে এখন সুযোগ সুবিধা নিচ্ছে, কিংস পার্টি হয়ে গেছে। সংবিধান রিফর্ম, ল রিফর্ম, এই রিফর্ম, সেই রিফর্ম, নারী অধিকার, সেখানে ওই প্রস্টিটিউটদের রাইটস, এগুলো বাংলাদেশের মতো কনজারভেটিভ অর্থনৈতিক ব্যাকওয়ার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো বিক্রি করা যায় না। নারী অধিকার আমরা কানাডায় বলতে পারি, আমেরিকায় বলতে পারি, বাংলাদেশে আপনি বলতে পারেন না যে বেশ্যাদের, যে যারা বেশ্যাবৃত্তি করছে তারা ভিকটিমস, তাদেরকে আপনি সমাজে সমাজ অধিকার দিয়ে তাদের করবেন। এগুলো তো মানে গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি লাগানো, যেটা এখন কোন দিকে দেশ যাচ্ছে, 111 এর দিকে যাচ্ছে কিনা। জাতীয় সরকার না 111 জাতীয় সরকার হলে কালকে আপনি কি লক্ষ্য করেছেন, কালকে নাহিদ ইসলাম স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু ওরা আবার সবাই স্ট্যাটাস দেওয়া শুরু করেছিল, কেউ ক্ষমা চাচ্ছে, কেউ জাতীয় ঐক্য চাচ্ছে, এরকম স্ট্যাটাস, মানে এগুলো সব একই জায়গা থেকে এসেছে। দেখেন এই যে এনসিপি দিয়ে শুরু করি। এনসিপির আন্দোলনটা কি ছিল? কোটা বিরোধী। হাসিনাকে মেনে নিয়েই কোটা, কেননা এই বেশিরভাগই হচ্ছে বাংলা মিডিয়ামে পাবলিক ইউনিভার্সিটির গ্রাজুয়েট, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র ছিল, যারা অন্য কোনো চাকরি পেতে পারে না সরকারি চাকরি ছাড়া। তাদের আন্দোলন, শেখ হাসিনা তো অঙ্ক জানতো না, টেনে টুনে 50,000 লোক 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিল, বর্ডার ক্রস করেছিল। তার মধ্যে কতজন রাইফেল চালিয়েছে সেটা আরেক প্রশ্ন। তাদের সংখ্যা কত হয়? তখন যদি 7.5 কোটি মানুষ ছিল বাংলাদেশে, 50,000 যদি যুদ্ধই করে, রাইফেল নিয়ে যদি যুদ্ধ করে, কয় পার্সেন্ট হয়? তাদের সন্তানদের এবং নাতিপুতিদের বলছেন 20% কোটা দিতে হয়, চাকরি দিতে হবে। মানে 0.12% তো হয় না তাদের জন্য। তাদের মুক্তিযোদ্ধাদের বিরাট সংখ্যা ছিল গ্রামের কৃষক শ্রমিক, তাদের ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায় নাই, তারা কোনদিন সরকারি চাকরি করবে না। বেশিরভাগ মুক্তিযোদ্ধা বাদ দিলে শহর কেন্দ্রিক, 71 সালে আমরা ঢাকাতে ছিলাম, আরে আমার বন্ধু মারা গেছে একজন না দুইজন, আর 99.9% ঢাকায় বসে বসে আমরা তাস খেলেছি। কেউই মুক্তিযুদ্ধ করিনি, আমরা কেউই করি নাই। করলে তো সংখ্যা হয়ে যেত 1 কোটি, মানে অন্তপক্ষে 10 লক্ষ লোক মুক্তিযোদ্ধা হতো। সুতরাং মুক্তিযোদ্ধা করেন না, ওইটা মুক্তিযোদ্ধা ভারতীয়রা তাদের স্বার্থের জন্য যুদ্ধ করেছে। আর্টিলারি, এয়ারফোর্স, ভারতের ট্যাঙ্ক ব্যবহৃত না হলে, যেটা গহর রিজভি বলেছিল যে এখনো মুক্তিযুদ্ধ চলতো। ভিয়েতনাম দেখেন, দুনিয়ার যে কোনো দেশে দেখেন, মুক্তিযুদ্ধ চলছে 70-75। প্যালেস্টিনিয়ান সে 47 সাল থেকে যুদ্ধ করে যাচ্ছে। ফালতু কথা বলে যারা এনসিপির জন্য আন্দোলন, যারা এনসিপি করে এখন, তারা তো একটা কম্প্রোমাইজ, সরকারি চাকরির 20% দেওয়া যাবে না, তাহলে আমরা কোথায় যাব? তারা হাসিনা হটাও আন্দোলন করে নাই। হাসিনা হটাও আন্দোলনে যোগ দিয়েছে লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে। ছাত্রর সঙ্গে জনতা এসছে, রিক্সাওয়ালা এসছে, কৃষকের ছেলে এসছে, যাদের কোনো চাকরির কোনো দরকার নাই, সুযোগ নাই, তারা এসছে। এবং এটাকে ইউজার্ভ করে এনসিপি নাম দিয়ে তারা একটা দল বানিয়ে এখন সুযোগ সুবিধা নিচ্ছে, কিংস পার্টি হয়ে গেছে। একটার চেয়ে একটা মানে কি পার্সোনালিটি নাই ওদের, লেখাপড়াও জানে না, কাপড় চোপড় পরা দেখেন না। মাহফুজ আলম যে ইউনুস সাহেবের দিনে নাকি মাস্টার মাইন্ড, আর একটা ওই ফুল শার্ট, মানে প্যান্টের উপর দিয়ে শার্ট দিয়ে একটা মানে স্নিকার পরে, মানে একই মাছের বাজারে মাজার করতে যাচ্ছেন আপনি, বলে আমি মন্ত্রী, আমার মাথায় বোতল দিয়ে ঢিল মেরেছে। আর তুমি যদি মন্ত্রী হও, তুমি হয় কুর্তা পায়জামা, একটা ওয়েস্ট কোট দিয়ে, শেরওয়ানি দিয়ে, ভালো জুতা পরে, প্রপার জুতা পরে তুমি হাঁটো। স্যান্ডেল শু ইজ নট অ্যালাউড। মন্ত্রী স্যান্ডেল শু পরতে পারে না, এটা শেখ মুজিবুর রহমান শিখিয়েছে। স্যান্ডেল শু পরা, কুর্তা 5 বার ঢালা করে, ওইটা আমাদের ন্যাশনাল ড্রেস না। আমাদের যে ন্যাশনাল ড্রেস করতে হয়, তাহলে শেরওয়ানি পরতে হবে, সুটের জায়গায় শেরওয়ানি, ভালো পায়জামা, চকচকা পলিশ করা জুতা থাকতে হবে। এই নেতাগুলো তো কাপড় পরতেও জানে না। তারপরে কথাবার্তা, ওই যে রেজওয়ানা
শুনলাম যে লাল কার্পেট যে ব্যবস্থা করে দিয়েছিল ব্যারিস্টার আশরাফ হোসেন পরে, তাকে নাকি এবার কিসের সুবিধা দেওয়া হয়েছে। নর্দমা ওই খাল কাটার নর্দমা উদ্বোধন করতে গিয়ে রেজওয়ান লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে গেল। এগুলো তো হচ্ছে মুই কি হনুরে, এরা আঙ্গুর ফুলে বট গাছ হয়েছে। এখন এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এখন ডক্টর ইউনূস ওদের হিরো বানিয়ে দিয়েছেন, ওই ইউএনএ নিয়ে বলছেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড, দে ডিড দ্যাট। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামের কভার স্টোরি করেছে, এগুলো তাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য টাইম ম্যাগাজিনে কভার পেজে ছবি পাওয়া। ডক্টর ইউনূস নাহিদের করেছে না মাহফুজের করেছে, মাহফুজ এরা যে মাস্টার মাইন্ড বলছে, তার মানে আন্দোলন হয়েছে জুলাই মাসে হাসিনাকে সরানোর জন্য। 15 বছর কেন, আমরা তো আরো আগের থেকে শুরু করেছি। আমি তো গত 10 বছর যাবৎ কথা বলে গেছি, ফেসবুকে লিখেছি। আমার মা মারা যাওয়ার পরে 2017 সাল থেকে আমি আদা জল খেয়ে লাগলাম। 5 বছর যে পরিমাণ ইউটিউব ভিডিও বানিয়েছি, আমি 500-র বেশি ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিওকে হাসিনাকে যেভাবে আমি উৎখাত করতে বলেছি, নমরুদি বেগম নাম দিয়েছি। এখন আমি একা না, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, তখনকার নাগরিক, কত রকম ইলিয়াস, যখন যে সমস্ত চ্যানেল এখন দেখছেন তারা ছিলও না। আমরা 4-5 জন, আমরা 4 জন ছিলাম হাসিনার মামলার আসামি সাইবার টেরোরিস্ট হিসাবে। আমি ছিলাম, লন্ডনের ফয়সাল চৌধুরী ছিল, তারপরে পিনাকি ভট্টাচার্য আর কনক সারোয়ার, এই 4 জনের নামে মামলা ছিল হাসিনার সাইবার টেরোরিস্ট। এখন হঠাৎ করে শুনলাম মাহফুজ আলম নাকি মাস্টার মাইন্ড অফ অ্যান্টি হাসিনা মুভমেন্ট। না, এর আগেও তো ওই যে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আপনাদের 3 জনের নাম, এর আগে আমাদের 10-12 জনের নাম ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো কোনো মন্ত্রীও হতে চাই না, কোনো সুবিধা নিতে চাই। আমি আমেরিকাতে এপিসিএসএস এর যেখানে প্রফেসরের চাকরি করতাম, অত বেতনের চাকরি ছেড়ে চলে আসছি নীতির কারণে, যে আমি আমেরিকার বসে গ্লোবাল জিহাদ পড়াচ্ছি, টেরোরিজম পড়াচ্ছি। আমি বললাম, আরে এটা তো মিথ্যা কথা। সো আই রোট এ বুক, গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, 100-year war beyond Iraq and Afghanistan, 2014 সালে সেইজ পাবলিশ করেছে। ওটা হিন্দিতে এবং মারাঠিতে ট্রান্সলেটেড হয়েছে। যেটা আমি মনে প্রাণে মানতে পারি না, সেখানে আমি চাকরি করি নাই। আমি টেনেসির একটা অবসকিউর 4th ক্লাস ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি গুলো মানে 4th ক্লাস ইউনিভার্সিটি, সেখানে 7 বছর চাকরি করে আমার বেনিফিট হলো, আমি রিজাইন করে কানাডায় চলে এসেছি। সুতরাং আমি কোনো মন্ত্রী হতে চাই না, কোনোদিনও আমি কোন ডিপার্টমেন্টে কোনোদিন চেয়ারম্যান হই নাই, যে বাবা ওগুলো আমি ঝামেলা অ্যাডমিনিস্ট্রেশন আমার ধাতের ভিতরে চলে না। আমি লেখাপড়া করেছি, লিখেছি, পড়িয়েছি। এখন যারা রেড কার্পেট পাওয়ার জন্য আন্দোলন করেছে, তাদের আঙ্গুল ফুলে, তারা তো ক্ষমতা নিশ্চয়ই ছাড়তে চাইবে না। ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেবেন নির্বাচন, তারা তো নিশ্চয়ই ঘোর বিরোধিতা করবে। এবং ডক্টর ইউনূস এত টাকা খরচ করে 7টা কমিশন করলেন, সংবিধান রিফর্ম, ল রিফর্ম, এই রিফর্ম, সেই রিফর্ম, নারী অধিকার, সেখানে ওই প্রস্টিটিউটদের রাইটস, এগুলো বাংলাদেশের মতো কনজারভেটিভ অর্থনৈতিক ব্যাকওয়ার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো বিক্রি করা যায় না। নারী অধিকার আমরা কানাডায় বলতে পারি, আমেরিকায় বলতে পারি, বাংলাদেশে আপনি বলতে পারেন না যে বেশ্যাদের, যে যারা বেশ্যাবৃত্তি করছে তারা ভিকটিমস, তাদেরকে আপনি সমাজ অধিকার দিয়ে তাদের করবেন। এগুলো তো মানে গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি লাগানো, এগুলো দরকার ছিল না। এবং উনি বলছেন নির্বাচন দেবেন, তাহলে আপনি কমিশন করছেন কেন? এই কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করবে কারা? করবে কোন সরকার করবে? আপনি করবেন নাকি ইলেক্টেড সরকার করবে? মানে কোনো কিছুর সঙ্গে কোনো কনসিস্টেন্সি নাই, লজিক নাই। এবং উনি না বোঝেন আন্তর্জাতিক রাজনীতি, না বোঝেন গ্লোবাল সিকিউরিটি ইস্যুস। উনি তো গ্রামীণ ব্যাংক বোঝেন।